প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর যে পড়াটা আমরা করছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটি, এর অর্ধেকটা হয়েছে। আজকে এই ক্লাসের মধ্যে তোমাদের প্রশ্ন উত্তর বলে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে গল্পটা পুরোটাই একেবারে শেষ করে নেব, তারপর আমরা প্রশ্ন উত্তরের দিকে যাব। চলো ঝটপট আমরা পরবর্তী অংশটা পড়ে নিই। যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে পড়ছি, দেখো। তাহলে মেটে আলু চুরি করা হয়ে গেছে এবং তার জন্য খেন্তিকে অসম্ভব বকেছে তার মা। তারপর থেকে দেখো, 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা মা দেখবে এসো। প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, তাহলে খেন্তি ডেকে নিয়ে গিয়ে কি দেখাতে যাচ্ছে দেখো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলি পাথরকুচি আর কন্টিকাটির জঙ্গল হইয়াছিল। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে ওই যে খোলা জমিটায় ওখানে কি গাছ হয়েছিল? পাথরকুচি আর কন্টিকাটির জঙ্গল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। মানে সবে একটা, মানে ওখানটা একটা গাছপালা বসাবে বলে আর কি খেন্তি ঠিক করেছে, এবং সবে একটা পুঁই চারা সেখান থেকে মাথা তুলে দাঁড়িয়েছে এবং খেন্তি সেই চারাটিকে একটা কাঠি দিয়ে, একটা লাঠি দিয়ে বা একটা কঞ্চি দিয়ে সে বেঁধে দিয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিয়ে দিয়েছে। দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মরে যাবে, তাহলে পুঁই ডাঁটা বা পুঁই চারা কখন পোতার কথা বললো? বর্ষাকালে। খেন্তি বলল, কেন? আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া, দোলাই হচ্ছে তৎকালীন দিনে একটা চাদরের মতো অংশ, সেটা গায়ে পড়তে হয় আর কি, দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। এটা প্রশ্ন। দোলাই গায়ে দিয়ে তারা কোথায় দাঁড়িয়ে আছে? কাঁঠাল তলায়। একটি ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জের বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। ঠিক আছে, খেন্তি কিন্তু ওই গরম পোশাকটা পরেনি, সেই জন্য তার বাবা বলছে, আচ্ছা দিচ্ছি বাবা। ওই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে, অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই। খেন্তির মুখ এখন সুশ্রী হইয়া উঠিয়াছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। দেখো জামাটা যেটা পরে আছে সেই জামাটার বর্ণনা দিচ্ছে। দেখো, বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। তাহলে প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্নটা আসে, কোথা থেকে জামাটা কিনেছিল? কোথাকার মেলা? হরিপুরের রাসের মেলা থেকে কিনেছিল। জামাটা কিসের? কালো সার্জের জামা। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারে এসব খোঁজ সহায়হরি কখনোই রাখিতেন না। এটা প্রশ্ন। সংসারে এইসব খোঁজ মানে কার জামা ছোট হয়ে যাচ্ছে, কার জামা বড় হয়ে যাচ্ছে, এই সমস্ত খোঁজ পড় রাখে না। জামার বর্তমান অবস্থা, অন্নপূর্ণারও জামা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। তাহলে প্রশ্ন, কি থাকতো? ওই কালো সার্জিনের জামাটা, অর্থাৎ যেটা শীতকালীন পোশাক, যেটা আর কেউ গায়ে দেবে। পৌষ সংক্রান্তি,
সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়া, ময়দা, গুড় দিয়া চটকাইতেছিল। একটা ছোট বাটিতে এক বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাতিয়া এক থাল নারিকেল কুড়িতেছে। এটা প্রশ্ন আসে যে খেন্তি পৌষ সংক্রান্তিতে কি কাজ করছিল। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই। খুব ইম্পর্টেন্ট লাইন। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই। তাহলে প্রশ্ন কেন? কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাজারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। তাহলে বিষয়টা বুঝতে পারলে কেন খেন্তির সাহায্য নিতে চায় না। তারপরে দেখো, অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমানে পদে নিযুক্ত করিয়াছেন। তাহলে প্রশ্ন, তাহাকে বর্তমান পদে নিযুক্ত করেছে। কোন পদে? ওই নারকেল কোড়ার কাজে নিযুক্ত করেছে। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাজি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা, ওই একটু, ভালো করে বুঝতে পারলে নিশ্চয়ই, নারকেল কোড়া হয়ে গেছে, ছোট মেয়ে রাজি হাত পাচ্ছে, বলছে মা একটু দাও। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাজির হাতে, প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা, আমার একটু। ব্যাপারটা কি বুঝতে পারলে? এখানে কিন্তু তুমি 3 মেয়ের নাম পেয়ে যাচ্ছ। তাহলে বড় মেয়ে খেন্তি, মেজ মেয়ে পুঁটি এবং ছোট মেয়ের নাম রাজি। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ার মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। তাহলে 2 বোনই কিন্তু চাইলো, কিন্তু খেন্তি চাইলো না, ভাবছে যদি মা বকে, আমি কাজ করছি এখন। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। তাহলে প্রশ্ন, ওতে তোর জন্য একটু রাখি কিসের উপরে? নারকেলের মালার উপরে। কি রাখবে? ওই নারকেল গুঁড়ো। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল। তাহলে প্রশ্ন, কে ক্ষীর তৈরি করছিল? কে অনেকখানি দুধ নিয়েছে? ওদের অনেক রকম হবে। তাহলে প্রশ্ন, ওদের অনেক রকম হবে, ওদের অনেক রকমের কি হবে? পিঠে হবে। তারপরে দেখো, খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুগ তক্তি এইসব হয়েছে। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিল। তাহলে প্রশ্ন, খোলায় তেল মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর। কোন প্রশ্নের সদুত্তর? ওই যে বললো যে ক্ষীর ছাড়া নাকি পাটিসাপটা হয় না, এই প্রশ্নের উত্তরটা কি দেবে সেইটা। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেটে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। এই পর্যন্ত বুঝতে পারলে? চলো তারপর পড়ি। বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়ে খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। প্রশ্ন, সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। তাহলে প্রশ্ন, কে? খেন্তি।
এবং যদি বলে যে কোন মানসিক তৃপ্তি, ওই যে সে নারকেল কুড়ো চেয়েছে এবং তার মা দিয়ে দিয়েছে, এই বিষয়টা। ঘণ্টাখানিক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক করে এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই। তাহলে গরম গরম কি দেবে? পিঠে বা পাটিসাপটা। খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে খুব মনোপুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। খুব ইম্পর্টেন্ট লাইন। কোন প্রস্তাব? সকলকে বললো যে একটু পাতা পেতে বসতো, তোদেরকে কিছু খাবার গরম গরম দিই। তাহলে খেন্তিও ভেবেছিল তাহলে আমাকেও দেবে, অ্যাকচুয়ালি দেবে পরে, কিন্তু এই যে খেন্তিকে যখন বললো যে খেন্তি একটু পান্তা ভাতটা নিয়ে আয়, তখন খেন্তি ভাবলো তাহলে কি আমায় দেবে না? এই ধরনের একটা ব্যাপার, তার মনটা খারাপ হয়ে গেল। পুঁটি বলিল, মা বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরে মেজ মেয়ে পুঁটি খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, ডাক দেবে, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। তাহলে কে? মেজ মেয়ে পুঁটি। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19টা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরো খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলা তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটি অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়রীর এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। লাইনটা ভালো করে মনে রাখবে, দাগ দিয়ে দাও, ঠিক আছে? কখন বিয়ে হলো, কোথায় বিয়ে হলো, কার সঙ্গে বিয়ে হলো। দ্বিতীয় পক্ষের বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। ভাবো, 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না, আর এদিকে খেন্তির বয়স 15। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না। খুব ইম্পর্টেন্ট লাইন, অন্নপূর্ণা এখানে আদৌ ইচ্ছুক ছিলেন না। কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিমেন্ট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কি না? এই জায়গাটা ভালো করে দাগ দিয়ে দাও। তাহলে সেই পাত্রর বয়স, সেই পাত্র কি কাজ করে, অন্নপূর্ণা কেন এখানে আপত্তি করেছিল? প্রথমত হচ্ছে বয়সটা অত্যন্ত বেশি, এবং তার উপরে হচ্ছে দ্বিতীয় পক্ষের বিয়ে, সেই জন্য পছন্দ হয়নি। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। খেন্তির কিন্তু বিয়ে হয়ে গেল। তাহলে খেন্তির বিয়ে কার সঙ্গে হলো, এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে। বাড়ির বাহির হইয়াই আমলকি তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। কোথায় পালকি নামালো? আমলকি তলায়, ঠিক আছে? বা আমলকি তলায় কি ঘটনা ঘটলো না, বরের পালকিটা একটু নামালো। কেন নামালো? সুবিধা করার জন্য। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছে। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা আষাঢ় মাসই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। তাহলে কোন মাসে আনতে যাওয়ার কথা বলা হয়েছিল? সেটা হচ্ছে আষাঢ় মাস। ওপাড়ার থান দিদি বলিলেন, দেখো এই প্রশ্নটা, ওপাড়ার থান দিদি কি বলেছিল দেখো,
তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। খুব ইম্পর্টেন্ট লাইন, দাগ দাও। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুঁয়েমি সুরে বলিল, না, যাবে না কই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনতা মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবে একটা কথা। ওই কোনটা ছেড়ে একটুখানি, তাহলে প্রশ্ন, ওই কোনটা ছেড়ে একটুখানি মানে ওই আমসত্ত্বের কোনটা ছেড়ে একটু আমাকে দাও, এটা বলছে। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থায় লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। খুব ইম্পর্টেন্ট লাইন, তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। তাহলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? বিষ্ণু সরকার। কেন বলা হচ্ছে বুঝতে পেরেছো? সে এমনভাবে উবু হয়ে বসেছে, সাধারণত মাটিতে যখন বসে গ্রামগঞ্জে ওই নিচে বসে যখন রুটি বানানো হয় তখন যেমনভাবে বসে উবু হয়ে তেমনভাবে বসে আছে। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির কি হয়েছিল? কার কথা বলা হচ্ছে? খেন্তির কথা বলা হচ্ছে। এখান থেকে গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যাচ্ছে, দেখো কতটা প্যাথেটিক হয়ে যাচ্ছে। সহায়রী হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। তার মানে বুঝতে পারলে, বর পনের 250 টাকা বাকি ছিল, সেই জন্য খেন্তিকে সে বাড়িতে কোনো মতেই আসতে দেয়নি বাপের বাড়িতে। একেবারে চামার। প্রশ্ন আসে, কাকে চামার বলা হচ্ছে? খেন্তির শ্বশুর বাড়ির লোকেদের। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, ডাক দাও। টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। কোন টাকাটা ক্রমে ক্রমে দিচ্ছে? না, খেন্তির বরপনের টাকাটা। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কি না মেয়ের নানা নিন্দে ওঠালে। ছোট লোকের মেয়ের মতো চাল চলন, হাওয়াতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কটক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। দেখ দাও, কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। তাহলে দুজনকে? সহায় হরি এবং বিষ্ণু সরকার। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটা যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা হাস্য করিলেন। এখন প্রশ্ন আসতেই পারে যে পরমেশ্বর চাটুর্যটা কে? পরমেশ্বর চাটুর্য হচ্ছে ওনার দাদুর নাম। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তাহার বসন্ত। খুব ইম্পর্টেন্ট লাইন, কোন সময় খেন্তির বসন্ত হয়েছিল? সেটা হচ্ছে ফাল্গুন মাসে। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালী পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। তাহলে কোথায় দিয়ে গেল? টালা। টালা একটি জায়গার নাম। এই টালাতে তার একটা দুঃসম্পর্কের বোনের বাড়িতে ফেলে রেখে এসছে। আমায় না একটা কিছু সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়,
তাহলে প্রশ্ন এইখানটা খুব ইম্পর্টেন্ট, তারা আমায় সংবাদ দেয়। তাহলে কারা সংবাদ দিল? যে টালাতে যে বোন ছিল সেই বোনেরা সংবাদ দিয়েছিল। তা আমি গিয়ে দেখতে পাইনি, দেখতে পাওনি না, এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে টবের তালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চল যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? এখানে চার মানে বুঝতে পেরেছ, মানে মাছ ধরার চার। পিঁপড়ের টোপে মরিচ চার তো সুবিধা হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন, সময় কেটে গেছে, খেন্তি মারা গেছে, ঠিক আছে। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছিলেন। পটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে না? অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ও যে একটু নুন দিলে হয় না? ও মা, দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বস না, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকায়। গোলা তৈয়ারি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুঁটি বলিল, মা দাও, প্রথম পিঠে কানাচে সাড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। খুব ইম্পর্টেন্ট, প্রথম পিঠে উৎসর্গ করতে হয়। সেই প্রথম পিঠে কাকে উৎসর্গ করলো? সাড়া ষষ্ঠী, এগুলো লৌকিক দেবী, সাড়া ষষ্ঠীকে উৎসর্গ করে দিয়ে আসলো। অন্নপূর্ণা বলিলেন, একা যাসনে, রাধিকে নিয়ে যা। তাহলে একা যাসনে, রাধিকে নিয়ে যা। কোথায় যাওয়া হচ্ছে? প্রথম যে পিঠেটা হয়েছে সেটা সাড়া ষষ্ঠীকে উৎসর্গ করে দিয়ে আসছে, সেইখানে একা যেতে বারণ করছে। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচু লতার থোকো থোকো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রইয়াছে। পুঁটি ও রাধি খিড়কির দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহলে কোন ঝোপ? এটা কিন্তু প্রশ্ন আসে। ওই যে সাড়া গাছের যে ঝোপ, তার মাথার উপর যে তেলাকুচো পাতার জঙ্গল হয়ে রয়েছে, এই জায়গাটা। তাহার পর চারিধারে নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? তাহলে কি দেওয়ার কথা বলা হচ্ছে? সাড়া ষষ্ঠী বা সাড়া ষষ্ঠীর কাছে যে প্রথম পিঠেটা উৎসর্গ। পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিতেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটা যেন ক্রমেই তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটি, লোভীর স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া জ্বলিতেছে। ডাক দেবে, মাচা হইতে বাহির হইয়া জ্বলিতে কি? ওই পুঁই গাছের ডগা। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। গল্পটা বুঝতে পারলে? এই গল্পটা বারবার পড়ো। দেখো, প্রশ্ন উত্তরের উপর নির্ভর করে থেকো না। তোমরা গল্প পাঠের উপর বা গল্পের বিষয়ের উপর জোর দাও, দেখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে। তবে এটুকু আবার বলে রাখছি, 40-এ কিন্তু 40 তুলতেই হবে এনি হাউ, এবং তার জন্য যতটুকু করা দরকার আমাকে জানাও, আমি অবশ্যই সেইভাবে তোমাদেরকে সাহায্য করব। এই পড়াটা এই পর্যন্তই। তবে বলে রাখি, পরের বৃহস্পতিবার কিন্তু তোমাদের এর থেকে প্রশ্ন উত্তর অবশ্যই দিয়ে দেব। ধন্যবাদ।